নমস্কার, আমি পিউ। টক আউট লাউডের আজকে একটা নতুন এপিসোডে আপনাদের সাথে নিয়ে এসেছি আমার এক প্রিয় বান্ধবীকে। চলুন আলাপ করে নেওয়া যাক। নমস্কার, আমি সনাতন এবং বৈদিক অ্যাস্ট্রোলজার সৌমি পাল। অ্যাস্ট্রোলজার মানেই বুঝতে পারছেন, আজকে নিশ্চয়ই জ্যোতিষশাস্ত্রের ওপর আলোচনা হবে। তাহলে শুরু করা যাক জ্যোতিষশাস্ত্র সম্পর্কিত আমাদের কিছু আলোচনা। সৌমি, আমাদের দর্শকদের কিছু কোয়েশ্চেন আছে যেগুলো তোমার সাথে একটু আজকে জিজ্ঞাসা করে নেবো। আচ্ছা সৌমি, তোমাকে আমার প্রথম প্রশ্ন আজকে, যে বছরটা তো মঙ্গলের, তাহলে আমরা দেখছি প্রচুর নেগেটিভিটি আশেপাশে আমাদের হচ্ছে, তো অমঙ্গল হচ্ছে, এইটা যদি কোনো ব্যাখ্যা তুমি করো। প্রশ্নটা খুব ভালো প্রশ্ন, যদিও বছরটা একদম শেষ, তাও বলি বছরটা ডেফিনেটলি মঙ্গলের। আমরা সবাই জানি এটা মঙ্গলের বছর, যেহেতু 2025, 2+2+5 = 9, 9 ইজ দ্য নাম্বার অফ মার্স। তাহলে মঙ্গলের বছরে এত অমঙ্গল কেন? প্রথম কথা হচ্ছে, মঙ্গল মানে আমরা প্রথম যেটা বুঝি সেটা হচ্ছে ব্লাড। আমাদের ব্লাডের রঙও লাল এবং মঙ্গল গ্রহের রঙও লাল। অর্থাৎ চারিদিকে এত রক্তপাত, এত অ্যাক্সিডেন্ট, এত দুর্ঘটনা, এত নেগেটিভ জিনিস ঠিক এই কারণেই মঙ্গলের সাথে কানেক্টেড। তার মানে এরকম নয় যারা ধরো মঙ্গলের জাতিকা তাদের জীবনে সবসময় নেগেটিভ হবে, বা যারা মঙ্গলের সাথে কানেক্টেড তাদের জীবনে অলওয়েজ ব্লাড রিলেটেড কিছু কানেকশন থাকবে, এরকম কিন্তু একেবারেই নয়। মঙ্গল ভালো রেজাল্টও দেয়, খারাপও দেয়, ডিপেন্ড করছে কার সাথে আছে, কার ট্রানজিটে আছে। মঙ্গল যখন কেতু দ্বারা দৃষ্ট হয় বা শনি দ্বারা দৃষ্ট হয় তখনই কিন্তু এই ঘটনাগুলো ঘটে। কারণ আমরা শুনেছি যে 29 মার্চ স্যাটার্ন অনেক বছর পর নিজের ট্রানজিট চেঞ্জ করেছে বা নিজের জায়গা পরিবর্তন করেছে, এবং মঙ্গল আর শনি একত্রে অবস্থান করছে বলেই কিন্তু এই বছরটা এতটা খারাপ। তাই বছরের শেষে সবার জন্য একটা ছোট্ট সাজেশন, যে প্রত্যেকে মঙ্গলের এই কুপ্রভাব থেকে বাঁচতে হনুমান চালিসা পাঠ করবে, বজরংবলীর পুজো করবে, ব্রহ্ম মুহূর্তে প্রত্যেক দিন হনুমান চালিসা পাঠ করার চেষ্টা করবে, তাহলেই কিন্তু মঙ্গলের কুপ্রভাব থেকে মুক্তি পাবে। আচ্ছা সৌমি, আমার সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে কর্মফল। কর্মফল কি এক জীবনে ভোগ করা পসিবল? এইটা নিয়ে যদি একটু আমাদের এক্সপ্লেন করো, এটা আমার সেকেন্ড কোয়েশ্চেন। আচ্ছা, প্রথমে বলি যে একটা খুব ভালো প্রশ্ন করেছে এবং খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন। সবার প্রথম আসি একটা কথা, কর্মফলের সাথে জ্যোতিষশাস্ত্রে কিন্তু একটা সম্পর্ক রয়েছে। কারণ বৈদিক অ্যাস্ট্রোলজিতে আমরা জানি যে বৈদিক অ্যাস্ট্রোলজি টোটালি কানেক্টেড উইথ অ্যাস্ট্রোনমি, জ্যোতির্বিজ্ঞানের সাথে কিন্তু এই যোগাযোগ ভীষণ রকমভাবে রয়েছে। তাহলে কর্মফল, অনেক মানুষ আমার কাছে আসে জানো, যে বলে যে আমি তো কারোর ক্ষতি করিনি, তাহলে আমার সাথে কেন এরকম হচ্ছে? আমি তো সারা জীবন সবার ভালো করেছি। হয়তো আপনারা যারা দেখছেন তাদের মনে হয় প্রশ্নটা আসবে যে আমি কিন্তু জীবনে কাউকে কখনো কষ্ট দিইনি, তারপরেও আমার জীবনে এত খারাপ কেন হচ্ছে? সবার আগে মনে রাখতে হবে, আমাদের জন্মগ্রহণ হয়েছেই কিন্তু কর্মফল ভোগ করার জন্য। যাদের যেমন ধরুন রামকৃষ্ণদেব, বিবেকানন্দ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এরা কিন্তু দ্বিতীয়বার আর জন্মায়নি। আমরা কিন্তু কখনো দেখেছি দ্বিতীয় রামকৃষ্ণ, দ্বিতীয় বিবেকানন্দ হয়নি। তার কারণ হচ্ছে এনাদের মোক্ষ লাভ হয়ে গেছে, সেই জন্য কিন্তু এনাদের আর জন্ম হয়নি। অর্থাৎ এনাদের কর্ম, এনাদের ফল সমস্ত কিছু এনারা ভোগ করে ফেলেছেন। কিন্তু যাদের কর্মফল ভোগ হয়নি, অর্থাৎ আমরা যা কর্ম করছি সেটা আমরা অথবা আমাদের নেক্সট জেনারেশনের মধ্যে কিন্তু ট্রান্সফার হয়ে যায়। এবং জ্যোতিষশাস্ত্র তাই বলছে, গ্রহদের প্রভাবের ওপর আমাদের কর্মফল এবং আমাদের জীবন চলে। তাই আমি সবাইকে একটা সাজেশন দেব, কর্ম করতে থাকো। কবে তোমার সাকসেস আসবে, কেন আসছে না, অন্যের কেন এসে গেছে, আমার কেন আসেনি, ওর তো এটা করে খুব ভালো হয়েছে, আমার কেন হয়নি? তাই কারোর সাথে কোনো রকম কম্প্যারিজন নয়। তাই সবসময় নিজের কর্ম করো। আমি এক্ষুনি ভালো কাজ করেছি মানে এক্ষুনি ভালো রেজাল্ট কেন পাচ্ছি না, সেই আশায় বসে থেকো না। নিজের ওপর ভরসা রাখো, কনফিডেন্ট থাকো, নিশ্চয়ই নিজের জীবনে ভালো কিছু তোমার অবশ্যই হবে। সৌমি, তোমার কাছে আমার থার্ড কোয়েশ্চেন হচ্ছে, এটা কম বেশি আমরা সবাই ফেস করি বা আমাদের আশেপাশের মানুষদের মধ্যেও দেখেছি। বিবাহিত জীবনে দেখা গেছে যে অনেক সময় সব কিছু থাকার পরেও দুজনের মধ্যে মিল হচ্ছে না বা অনেক প্রবলেমস ক্রিয়েট হচ্ছে, তো এইগুলোর কি সলিউশন আছে? আচ্ছা, এটা মানে এতটাই গভীর প্রশ্ন যে আমার কাছে সারাদিনে যদি 10টা ক্লায়েন্টের কোয়ারিজ আসে, তার মধ্যে 8 জনেরই কিন্তু এই প্রশ্নটা থাকে। সেটাই। এবং চেম্বারেও যারা আসে তাদের মধ্যে বেশিরভাগ মানুষের সেম প্রশ্ন, যে আমার 8 বছরের লাভ লাইফ, তারপর 4 বছরের ম্যারিড লাইফ, মানে প্রায় 12 ইয়ার্স,
তারপরেও হঠাৎ করে হাজব্যান্ডের পরিবর্তন, চেনা মানুষ হঠাৎ করে বদলে যাচ্ছে, হাজব্যান্ডকে চিনতে পারছে না, তার ব্যবহারে পরিবর্তন, সবসময় যে তৃতীয় ব্যক্তির ইন্টারফারেন্স তা কিন্তু নয়। হঠাৎ করে তার ব্যবহার অন্যরকম হয়ে যাচ্ছে, সে অনেক বেশি ইরিটেটিং হয়ে যাচ্ছে, তাই সে যতটা কেয়ারিং ছিল ততটা থাকছে না, এবং তার সাথে সাথে তাদের দুজনের যে বন্ডিং সেটা আস্তে আস্তে দূরত্বে পরিণত হচ্ছে, এবং সেখান থেকেই সেপারেশন এবং শেষমেশ ডিভোর্সের জায়গায় যাচ্ছে। এবার বলি, আমরা অনেককে বলতে শুনেছি যে লাভ ম্যারেজ করলে বেশি ডিভোর্স হয়, অ্যারেঞ্জ ম্যারেজ করলে বেশি ডিভোর্স হয় না, তোমরা লাভ ম্যারেজ করেছো সেই জন্য ডিভোর্স হচ্ছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা কিন্তু লাভ ম্যারেজ, অ্যারেঞ্জ ম্যারেজ এগুলোর সাথে সম্পর্কিত নয়। একটা সম্পর্ক কিন্তু চলে দুটো মানুষের হরোস্কোপে, নেটাল চার্টে লগ্নপতি বা আমাদের অ্যাসেন্ডেন্ট লর্ড, অর্থাৎ আমার জীবনকে যে রুল করছে। ধরো আমার জীবনকে রুল করছে শুক্র, আমার হাজব্যান্ডের জীবনকে রুল করছে বৃহস্পতি। এরা কিন্তু একে অন্যের এনিমি, কারণ বৃহস্পতি মানে দেবগুরু এবং শুক্র মানে দৈত্যগুরু। তার মানে দুজনের মধ্যেই কিন্তু ডমিনেটিং একটা ব্যাপার রয়েছে, কারণ দুজনেই যেহেতু গুরু, তাই কেউ কাউকে কিন্তু একটুও জায়গা ছাড়বে না। তার মানে এই দু ধরনের ব্যক্তির মধ্যে বিয়ে হলে তাদের মধ্যে ভীষণ ইগোর প্রবলেম হবে, কেউ কারোর কথা শুনতে চাইবে না, কেউ কাউকে বুঝবে না। তবে হ্যাঁ, সব বৃহস্পতি শুক্র বিয়ে হলেই যে সমস্যা হবে তা কিন্তু নয়। দেখা গেল যে যার সাথে বিয়ে হয়েছে তার হরোস্কোপে বৃহস্পতি ভীষণ স্ট্রং, এবং উল্টো দিকের মানুষটার হরোস্কোপে শুক্র খুব স্ট্রং। অর্থাৎ এখানেও দেখো গ্রহদের অবস্থান, তার ডিগ্রি, লগ্ন চাটে তার অবস্থান এবং সপ্তমভাবে গ্রহের অবস্থানের ওপর কিন্তু আমাদের বিবাহিত জীবন চলে। তাই হঠাৎ করে কোনো মানুষের পরিবর্তন হলে বুঝবেন যে দশায় লগ্নপতি এবং সপ্তমপতির নিশ্চয়ই কোনো নেগেটিভ সংযোজন ঘটেছে বা ট্রানজিটে কোনো গ্রহের পরিবর্তন হয়েছে। তাই আমি একটা কথা বলবো, ধৈর্য রাখতে হবে। কোন গ্রহ আমাদের জীবনকে সমস্যা তৈরি করছে সেই গ্রহের প্রতিকার করতে হবে, কারণ সমস্যা তৈরি করতে আমাদের কিন্তু বেশি সময় লাগে না। তাই সমস্যাগুলো সমাধান করতে হবে, কারণ সম্পর্ক বেঁধে রাখার চেষ্টা করবেন, সম্পর্ক ভাঙতে কিন্তু খুব কম দিনই সময় লাগে। তাই সম্পর্ক বেঁধে রাখার চেষ্টা করলে আপনারাও ভালো থাকবেন। সৌমি, তোমাকে আমার ফোর্থ কোয়েশ্চেন যেটা করব সেটা হচ্ছে একটু এডুকেশন রিলেটেড। একাডেমিক ক্ষেত্রে দেখা যায় যে হয়তো একজন মানুষ খুব ভালো, বাট সেই হিসাবে কেরিয়ারে গ্রো করতে পারছে না, বা ছোট ছোট বাচ্চাদের মধ্যেও এরকম দেখা যায় যে প্রচুর বাকি সব ব্যাপারে ইন্টারেস্ট রয়েছে, পড়াশোনার ক্ষেত্রেটাই ঠিক সেইভাবে যোগ পাচ্ছে না। তাহলে সেইগুলোর কি সলিউশন আছে? ডেফিনেটলি এটা বর্তমানে বাবা মায়েদের ভীষণ চিন্তা, কারণ অনেক সময় হয় যে বাচ্চারা প্রচুর পড়াশোনা করছে, স্পেশালি এইটা না আমি রিসেন্টলি খুব ফেস করছি এই ইনসিডেন্টগুলো, যে আমার বাচ্চা পড়াশোনায় ভীষণ ভালো, বাড়িতে সব পড়া করে, সমস্ত কিছু লেখে, কিন্তু এক্সাম সেন্টারে গিয়ে কিছু লেখে না। এটার কি সত্যি কোনো ব্যাখ্যা আছে? তাহলে সেখানে টিচাররা বলছে যে বাচ্চা ভীষণ চঞ্চল, অন্য বাচ্চাদের সাথে কথা বলে। তো এবার আসি চঞ্চল, আমাদের মনের অস্থিরতা তৈরি করে বুধ। আমরা বুধকে বলি নার্ভকে কন্ট্রোল করে। বুধ হচ্ছে সিগনিফিকেন্স অফ বুদ্ধি বা ইন্টেলিজেন্সি। এই ইন্টেলিজেন্সি কিন্তু পুরোটাই নার্ভ থেকে আসে। আর এই নার্ভ অর্থাৎ বুধের অবস্থান যাদের দুর্বল হয়, স্পেশালি ছোট ছোট বাচ্চাদের ক্ষেত্রে, কারণ বুধ হচ্ছে আমাদের সৌরজগতে বা সোলার সিস্টেমে সব থেকে ছোট্ট প্ল্যানেট, অর্থাৎ একদম স্মল গ্রহ আর কি। অর্থাৎ বুধ বাচ্চাদেরকে রিপ্রেজেন্ট করে। যাদের হরোস্কোপে বুধ ভীষণ দুর্বল তাদের জন্য অবশ্যই একটা সাজেশন কথা বলতে বলতে বলে দিই, প্রত্যেক দিন চেষ্টা করবেন, বুধবার বুধবার তো অবশ্যই করাবেন, এছাড়া প্রত্যেক দিন কাঁটা ছাড়া যে কোনো সবুজ গাছে বাচ্চাদের দিয়ে জল দান করাবেন, তার সাথে প্রচুর গ্রিন ভেজিটেবলস ইনটেক করাবেন, বাচ্চাদের রুমের কালার গ্রিন করবেন, তাতে কিছুটা হলেও, কারণ যেহেতু ছোট বাচ্চাদের ক্ষেত্রে না জেমস্টোনের রেমেডি দেওয়া যায় না, তাদের ক্ষেত্রে আমি রুদ্রাক্ষের রেমেডি বলি, কিন্তু তারপরেও এই হোম রেমেডিগুলো না অনেকটা ওদের মধ্যে পজিটিভ জিনিস তৈরি করে। এগুলো করবেন, বাচ্চাদের ক্ষেত্রে অনেকটা ভালো ফল পাবেন। তারপরে অনেকের দেখা যায় যে তাদের পড়াশোনার বাইরেও হয়তো অন্যান্য অনেক বিষয় ইন্টেলিজেন্সি রয়েছে, সেই ব্যাপারটা এক্সপ্লোর করার চেষ্টা করবেন। আরেকটা কথা বলি কথা প্রসঙ্গে, যেটা তুমি বলছিলে যে অনেকেই প্রচুর মেরিটোরিয়াস, তারপরেও কিন্তু কেরিয়ারটা ক্র্যাক করতে পারেনি, হয়তো একাডেমিকে তুখর ছিল, হয়তো ইউনিভার্সিটিতে ফার্স্ট ক্লাস পেয়েছিল, তারপরেও এখনো জব পায়নি, তার পিছনে থাকা মানুষরা জব পেয়ে গেছে, সে কিন্তু এখনো জব পায়নি। এটারও রিজন জ্যোতিষশাস্ত্রে বলছে যে সময় তার জব পাওয়ার কথা, অর্থাৎ যখন তার একাডেমিক শেষ হয়েছে, যতদিন তার একাডেমিক চলেছে সেটা কিন্তু খুব ভালো গ্রহের দশাতে চলেছে, এবং তার মেরিটোরিয়াস, তার বুধ ভীষণ স্ট্রং বা তার বৃহস্পতি ভীষণ ভালো এফেক্ট দিয়েছে, কিন্তু ঠিক যখনই একাডেমিক শেষ হয়েছে
হতে পারে ঠিক সেই মুহূর্তে তার কোনো নেগেটিভ প্ল্যানেটের ট্রানজিট শুরু হয়ে গেছে Okay. এবং সেই প্ল্যানেট তার কর্মভাবে হয় নিচস্থ, না হলে রেট্রোগেট, না হলে দুর্বল। অর্থাৎ বোঝা গেল আমাদের জীবনে সব কিছু চলে সময়ের ওপর। সময় যদি ঠিক থাকে তাহলে কিন্তু আমাদের সাকসেস হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এবং অনেকে আছে দেখবে গ্র্যাজুয়েশন করার পরেই সরকারি চাকরি পেয়ে গেল, হ্যাঁ। সে হয়তো প্রিপারেড নয়, অর্থাৎ তার ঠিক সেই সময় কিন্তু ভালো গ্রহের দশা চলছে। অর্থাৎ সব কিছুর ক্ষেত্রে কিন্তু ডিপেন্ড করে টাইম। তাই সময়ের উপর ভরসা রাখুন, সময় নিশ্চয়ই আপনাদের ভালো কিছু দেবে। আচ্ছা, তুমি এখানে একটা ছোট্ট রেমেডি দিলে বেশ ভালো লাগলো, মানে এটা সবার মধ্যে একটা ভালো হ্যাবিট ক্রিয়েট করবে। একটা একদম। ছোট ছোট বাচ্চারা গাছের যত্ন নেওয়া, গ্রিন ভেজিটেবলস খাওয়া বা গাছে জল দেওয়া, ব্যাপারটা কিন্তু খুব ভালো, মানে বাচ্চারা কেয়ারিং ব্যাপারটাও আসবে বাচ্চাদের একদম। মধ্যে। আর আমরা তো জানি যে যত চারপাশে গাছপালা থাকবে, চারপাশ যত গ্রিন হবে, যত গাছ আমাদের চারপাশে সবুজ থাকবে, তত বেশি, কারণ গ্রিন অলওয়েজ তারুণ্যের প্রতীক। সুতরাং বাচ্চাদের মধ্যেও সেই গ্রিন ব্যাপারটা এবং তারুণ্য ব্যাপারটা কিন্তু জাগিয়ে রাখতে হবে। শুধু তাদেরকে সারাদিন বই নিয়ে বসে থাকলে হবে না, তাদেরকেও পরিবেশকে ভালোবাসতে হবে, চারপাশকে ভালোবাসতে হবে, কারণ গ্রহদের এফেক্ট কিন্তু এই সমস্ত কিছুর মধ্যেই থাকে। আমাদের সেটা খুঁজে বার করার চেষ্টা করতে হবে এবং অবশ্যই ওদেরকে গাইড করতে হবে। একদম। আর রাহু আর কেতু নাম দুটো আমরা সবাই শুনেছি, একদম। তো এদেরকে তো দেখা যায় না, ছায়া গ্রহ, তো এদের এত প্রভাব আমাদের লাইফে পড়ে কি করে, বা কি রকম ভাবে কি এফেক্ট করছে? হ্যাঁ, সবাইকে হয়তো বলতে শুনেছো আমার হ্যাঁ। রাহুর দশা চলছে, হ্যাঁ। আমার কেতুর দশা চলছে, ওই জন্য আমার জীবনে কিছু ভালো হচ্ছে না, একদম। রাহু আমার জীবনে গ্রহণের মতো এসেছে, এটা অনেককেই বলতে শুনেছো। দেখো, অ্যাস্ট্রোলজির ক্ষেত্রে আমি একটা জিনিস বলি যে মিথ আর ফ্যাক্ট, মিথ হচ্ছে আলাদা জিনিস, যেটা আমরা লোক মুখে শুনে আসি, সেটাই কিন্তু ফ্যাক্ট নয়। তার কারণ হচ্ছে এই যে রাহু আর কেতু, খুব ভালো একটা কথা বলেছো যে এরা তো শ্যাডো প্ল্যানেট, এদেরকে চোখে দেখা যায় না। যেহেতু আমি প্রথমেই বলছি ভেদিক অ্যাস্ট্রোলজি সবসময় সায়েন্টিফিক এবং এটার কিন্তু সায়েন্টিফিক ব্যাখ্যাও রয়েছে। তাই রাহু কেতুর এক্সিস্টেন্স কিন্তু আমাদের সোলার সিস্টেম বা আমাদের মহাজগতে নেই, আমরা কোনোদিন তাকে চোখে দেখিনি। তাহলে এদের প্রভাবে এত গন্ডগোল, এত সমস্যা কেন হয়? এটার প্রধান কারণ হচ্ছে রাহু মানে ইনার মাইন্ড এবং কেতু মানে আউটার মাইন্ড। কেতু হচ্ছে আমাদের স্পাইনাল কর্ডের নিচে যে হিডেন ফ্লুইড থাকে, সেটাকে আমরা কেতুর সাথে কম্পেয়ার করি। অ্যাকচুয়ালি কেতু হচ্ছে আমাদের গুপ্ত যে কোনো জিনিস, গুপ্ত শত্রু, গুপ্ত রোগ, হিডেন এনিমি, এই যে যত হিডেন জিনিস, যেমন ধরো কারোর অফিসে ভীষণ পলিটিক্স হচ্ছে, মানে পলিটিক্স করে তাকে অফিস থেকে বার করে দিল, বা তার হঠাৎ করে এমন একটা রোগ হয়তো অনেক দিন ধরেই আছে, ডক্টর তাকে বলছে তুমি জানতে পারো নি এতদিন রোগটা তোমার মধ্যে ছিল, মানে এটাও কিন্তু হিডেন। এগুলো কিন্তু সব হয় কেতুর দশায়। কারণ যেহেতু এগুলো হিডেন, ওই যে বললাম কেতু মানে আমাদের মনের গভীর অংশ, এখানে কেতুর এক্সিস্টেন্স শ্যাডো। শ্যাডো মানে কি? যেটা আমরা দেখতে পাই না। তুমি যদি আলোর সামনে ছায়া হয়ে দাঁড়াও, তাহলে সেই জায়গাটা তো অন্ধকার হয়ে যাবে, আমরা কিছু দেখতে পাবো না। অর্থাৎ কেতু এইভাবেই আমাদেরকে রিপ্রেজেন্ট করে। এবার আসি রাহুর গল্পে। রাহু আমাদের ইম্যাজিনেটারি প্ল্যানেট, কল্পনার গ্রহ, শুধু মাথা আছে, বডি নেই, আমরা ওইভাবে ইম্যাজিন করি। এবার আপনারা ইম্যাজিন করুন, কোনো মানুষের যদি শুধু মাথা থাকে, বডি না থাকে, কি হবে? সে সব কিছু দেখতে পাবে, কিছু ভোগ করতে পারবে না। অর্থাৎ রাহুর দশায় আমরা যা যা কিছু পাই, আমাদের কিন্তু সেগুলোর কোনো এক্সিস্টেন্স থাকে না, আমরা হারিয়ে ফেলি। দেখবে কেবিসি কন বানেগা করোড়পতিতে অনেক বছর আগে একজন প্রচুর কোটি টাকা পেয়েছিল এবং শোনা গেছে পরে সে কিন্তু সেই টাকাটা মানে পুরোটাই হারিয়ে ফেলেছিল, মানে এখন কিন্তু সে মাইনাসে আছে। তারপর তোমরা জানো নিশ্চয়ই বাইজুর যিনি প্রতিষ্ঠাতা, বাইজু রবীন্দ্র, সে কিন্তু লকডাউনের সময় প্রচুর টাকা আর্ন করে বাইজুকে একদম বিশাল জায়গায় নিয়ে গেছিল, এখন কিন্তু সে মাইনাস করোড়ে রান করছে। অর্থাৎ এরা প্রত্যেকেই যা পেয়েছে রাহুর দশায় বা রাহুর ট্রানজিটে পেয়েছে, এবং যেহেতু বডি নেই তাই কিন্তু সেটা হোল্ড হয়নি, পেয়েছে এবং সেটা বেরিয়ে গেছে। তাই রাহু আমাদের সাডেন গেইন দেয়, লসও কিন্তু সাডেন দেয়। তাই হঠাৎ করে অনেক কিছু পেয়ে গেলে আমরা কিন্তু এটা কখনোই ভাববো না যে এটাই আমাদের জীবনের এক্সট্রিম। আমাদের বুঝতে হবে যে এটা আমরা স্ট্রাগল করে পাইনি। তাই স্ট্রাগল করে পাওয়া জিনিসের কিন্তু ইম্পর্টেন্সই অনেক বেশি। এখানেই রাহু এবং কেতুর সাথে সায়েন্টিফিক্যালি গ্রহদের পার্থক্য, যাদের এক্সিস্টেন্স রয়েছে তাদের দশায় পাওয়া জিনিস কিন্তু লং লাস্টিং হয় এবং আমাদের সাথে থেকে যায়, কিন্তু রাহু এবং কেতুর দশায় পাওয়া জিনিস আমাদের সাথে কিন্তু থাকে না, তারা হঠাৎ করে আসে এবং হঠাৎ করে চলে যায়। এবং ঠিক এই কারণেই এদেরকে শ্যাডো প্ল্যানেট বলা হয়, কারণ শ্যাডো কিন্তু এক জায়গায় থাকে না, তুমি যেরকম চলবে শ্যাডো কিন্তু ঠিক সেরকম ভাবেই চলতে থাকবে। তাই জন্য রাহু কেতু নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, সেই সময় নিজের উপর ভরসা, কনফিডেন্স রাখবেন এবং চেষ্টা করবেন যতটা সম্ভব বজরংবলীর পুজো করা যায়। পাস্ট লাইফ রিগ্রেশন, এটা অনেকের কাছেই আমরা শুনেছি, অনেক জায়গাতে শুনেছি, এইটা যদি একটু ডিসক্রাইব করো
খুব ভালো হয়। পাস্ট লাইফ রিগ্রেশন মানে হচ্ছে আমাদের জীবনের কর্মফল বা আমাদের পূর্বপুরুষদের করা কোনো কর্মফল বা অতীত জীবনে করা বা ঘটা এমন কোনো ঘটনা যেটা কিন্তু আমাকে এই জীবনেও ভোগ করতে হচ্ছে, এবং এটা কিন্তু প্রুভড, এবং আমার প্রচুর ক্লায়েন্ট এরকম রয়েছে যাদের জীবনে এরকম কিছু ঘটনা ঘটেছে। তো যে মেয়েটি বেশ উচ্চ প্রতিষ্ঠিত এবং সাউথ কলকাতাতেই নিজের বাড়ি রয়েছে, সমস্ত কিছু কিন্তু তার বেশ ভালো, কিন্তু তার সমস্যা হচ্ছে তার মাকে সে রিসেন্টলি হারিয়েছে, মানে 2020-তে সে তার মাকে হারিয়েছে, এবং বর্তমানে তার নিজেরও কিছু হেলথ ইস্যু রয়েছে, সেটা নিয়েই কিন্তু সে আমার কাছে আসে, হেলথ ইস্যু এবং তার কিছু ম্যারেজ রিলেটেড প্রবলেম। এবারে বলি সেখান থেকে পাস্ট লাইফ রিগ্রেশনের কি সম্পর্ক, এবং হঠাৎ করে সে আমাকে বলে যে তার সাথে আমার একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়, এবং সেখান থেকে আমরা জানতে পারি যে তার বাড়িতে প্রত্যেক 5 বছর অন্তর কেউ না কেউ ক্যান্সার অথবা ব্লাড রিলেটেড কোনো ইনফেকশনের ডিজিজে মারা যায়, এবং এটা কিন্তু চলছে প্রায় ধরো 20-25 বছর ধরে, এভরি 5 ইয়ার্স ছাড়া ছাড়া। তো আমি তার বাস্তু ভিজিট করতে যাই, সে আমাকে বলে যেহেতু আমার চেম্বারের পাশেই, আমি বাস্তু ভিজিট করতে যাই, এবং সেখানে গিয়ে তার বাড়ির লোকেদের সাথে কথা বলে জানতে পারি কথাটা কিন্তু একদম সত্যি, এবং তার বাস্তুতে এমন অনেক নেগেটিভ জিনিস রয়েছে, শুধু ফিল করে নয়, এরকম নয় যে আমরা অনেক সময় শুনেছি যে কোথাও ঢুকলেই ফিল হয় ভীষণ নেগেটিভ, তা কিন্তু নয়, বাস্তুতে লজিক্যালি কিছু নেগেটিভ জিনিস রয়েছে, যেমন তার ওয়াটার কানেকশন অনেক নেগেটিভ বিভিন্ন জায়গায়, বাস্তু নিয়ে আমি পরে আসবো। প্রথমে বলি তার বাবার সাথে, তার জেঠুর সাথে, তার পিসির সাথে, বিভিন্ন মানুষের সাথে কথা বলে জানতে পারি যে প্রত্যেক 5 বছর অন্তর তাদের বাড়িতে কেউ না কেউ এক্সপায়ার করে, এবং বেশিরভাগ মানুষই কিন্তু ক্যান্সারে। এটা কেন, এটার কি ডেফিনেশন তুমি দেবে বিজ্ঞানের ভাষায়, এটার এক্স্যাক্ট কি ব্যাখ্যা দেবে? তো সে প্রথম আমি ওদের সাথে কথা বলে যেটা জানতে পারি যে এটা শুরু হয় 1990 থেকে, প্রথমে তার বড় পিসি, তারপর বড় পিসির মেয়ে, তারপর জেঠিমা, তারপর তার মা, এবং আমি কিন্তু তার হরস্কোপ দেখে তাকে বলেছিলাম যে তোমার বাবারও কিন্তু এই বছর, যেহেতু 2020 এটা 2025, তোমার বাবারও কিন্তু এই বছর সিরিয়াস কোনো ডিজিজ হবার সম্ভাবনা রয়েছে। তো প্রথম তার বাবা মানে ভীষণ সিনিয়র একজন মানুষ, এবং রিজার্ভ ব্যাংকে কাজ করতেন, মানে ভীষণ রেপুটেটেড একজন মানুষ, তো তিনি অতটা গুরুত্ব হয়তো আমার কথায় দেননি, কিন্তু আমার কাছ থেকে ঘুরে যাওয়ার 1 মাস পরে তার বাবা হঠাৎ করে পড়ে গিয়ে কোমরে ব্যথা পায়, এবং ডক্টর দেখাতে গিয়ে জানতে পারে স্পাইনাল কর্ডে কিন্তু ব্লাড ক্যান্সার রয়েছে, এবং সেটা জানার পরে মানে তাদের মনের মধ্যে এই বিশ্বাসটা হয়, এবং আমি তাকে চাপাচাপি করতে সেটা বলে, আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম যে তুমি তোমার জেঠু কিংবা বড় পিসিকে জিজ্ঞাসা করো তোমার দাদু কিংবা তার বাবা এমন কোনো ইনসিডেন্ট কি ঘটিয়েছিলেন, কাউকে অসম্মান করেছিলেন বা কারোর সাথে দুর্ব্যবহার করেছিলেন, যেটার ভোগ কিন্তু এখনও তারা করে যাচ্ছে জেনারেশন ওয়াইজ, অর্থাৎ তোমার পাস্ট লাইফে ঘটে যাওয়া কোনো ইনসিডেন্ট যেটা তুমি ভোগ করার আগেই কিন্তু মারা গেছো, সেই জায়গার ঘটনা বা সেই যে কর্মফল বা তার যে রিগ্রেশন, সেটা কিন্তু তোমাকে ভোগ করতে হবে, এবং এটা বন্ধ করতে গেলে তোমাকেই প্রতিবাদ করতে হবে, কারণ তোমাকেই বলতে হবে যে এটা তোমরা যেটা করেছিলে, হয় সেটার জন্য তোমরা নিজেদের যে কনফেশন সেটা করো, অথবা সেটার জন্য এমন কিছু করো যাতে সেই যে নেগেটিভ এনার্জি সেটা শেষ হয়ে যায়। তাই সময়ের উপর ভরসা রাখবেন, সাকসেস নিশ্চয়ই আপনার জীবনে আসবে। কিছু নিয়েই কথা হলো, এবার কোয়েশ্চেন নাম্বার 7 যেটা তোমাকে করব, শনিদেবের প্রভাব কি আমাদের লাইফে খুব এফেক্ট করে, মানে নেগেটিভ ওয়েতে? এই ব্যাপারটা নিয়ে যদি একটু জানাও। কারণ সবাই বলে যে শনি 7.5 চলছে, শনি ঢাইয়া চলছে, একদম শনিদেব বোধহয় বিশাল খারাপ কিছু এফেক্ট দিচ্ছে। দেখো, প্রথম কথা হচ্ছে যে শনিদেবকে নিয়ে প্রচুর মিথ রয়েছে, কিন্তু সেগুলো মিথ, ফ্যাক্ট নয়, তাই মিথের ওপর ভরসা না করে ফ্যাক্টকে ভরসা করতে হবে। শনিদেব কর্মফলদাতা, তুমি যদি ভালো কর্ম করো ফল তোমাকে নিশ্চয়ই ভালো দেবে, কারণ যখন শনি 7.5 চলে তখন এই 7.5 বছরের মধ্যে 2.5 পর্ব করে 3টেকে ভাগ করা হয়, কখনো শনি তোমার পরীক্ষা নেন, কখনো শনি তোমার কর্মফল ক্যালকুলেশন করেন, কখনো তোমাকে রেজাল্ট দেন। তবে হ্যাঁ, একটা কথা বলি যে সবসময় একটা জিনিস মাথায় রাখবে, যখন শনিদেব চলে যান নিজের ট্রানজিট বা দশা থেকে, তখন যেহেতু শনিদেবের সাথে তার বাবার সম্পর্ক সব থেকে খারাপ, সূর্যদেব যেহেতু শনিদেবের পিতা, তাই বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু পিতা বা মাতার স্বাস্থ্যে শনিদেব চলে যাওয়ার সময় এফেক্ট পড়ে, তাই সেটা সবসময় নজরে রাখার মতো। আর শনিদেবের এই কুপ্রভাব কাটানোর জন্য সবসময় আমি বলি যে যেহেতু ওনার বাহন কাক,
সেই জন্য সমাজের যারা নিচু তলার মানুষ, যেমন সুইপার, মেড বা যারা আমাদের চারপাশটাকে পরিষ্কার রাখে, তাদেরকে যতটা সম্ভব নিজে হাতে রান্না করে খাওয়াবেন, নিজের ব্যালকনি বা ছাদে পাখিদের জন্য কিছুটা জল বা খাবারের দানা রাখবেন, চেষ্টা করবেন যতটা সম্ভব যারা নিজি মানুষ তাদেরকে দান করা যায়। দান মানে কিন্তু প্রচুর কিছু না, নিজের সামর্থ্য অনুযায়ী দান করা যায়, তাহলেই কিন্তু এই সময় কর্মফল অনেক ভালো পাওয়া যায় এবং যে নেগেটিভ এনার্জি আপনার চারপাশে রয়েছে যার জন্য আপনার ক্ষতি হচ্ছে সেখান থেকেও মুক্তি পাওয়া যায়। সৌমি, খুব ভালো লাগছে তোমার সাথে এই ডিসকাশনগুলো করতে। আমার কোয়েশ্চেন নাম্বার 8 হচ্ছে, শুক্র তো আমাদের জীবনের লাক্সারি আনে, তাহলে তো সবার মধ্যেই এই ব্যাপারটা থাকা উচিত যে সবাই লাক্সারি লাইফ লিড করছে, তো সবার তো অবভিয়াসলি সেম নয়, তো এইটা কেন একটু ইলাবোরেট করো। হ্যাঁ, প্রথমে আসি তুলা এবং বৃষ, এই দুটো লগ্নের যারা জাতক এবং জাতিকা তাদের অধিপতি হচ্ছে শুক্র। আচ্ছা। অর্থাৎ তাদেরকে ডমিনেট করে বা তাদেরকে রুল করে, রুলিং প্ল্যানেট। তাহলে এখন সবাই বলতে পারে যে আমি তুলার জাতক, আমি বৃষর জাতক, তার মানে আমাদের জীবনে তাহলে লাক্সারি নেই কেন? কারণ শুক্র মানে তো লাক্সারি। আচ্ছা, প্রথমে আসি শুক্র মানে কেন লাক্সারি। শুক্র মানে হচ্ছে দৈত্যগুরু শুক্রাচার্য, এবং আমাদের মাইথোলজিতে দৈত্যগুরু শুক্রাচার্য কিন্তু সব থেকে কোয়ালিফাইড ছিলেন, মানে উনি অতি শিক্ষিত ছিলেন এবং ওনার জ্ঞানের ভাণ্ডার প্রচুর, ওনার প্রচুর নলেজ। তো শুক্র থেকে আমরা নর্মালি যেটা পাই সেটা হচ্ছে আমাদের পজিটিভ এনার্জি, আমাদের ভোগ ক্ষমতা এবং আমাদের ক্রিয়েটিভিটি। যারা স্পেশালি ধরো আর্টিস্ট, মানে ডিফারেন্ট কিছু করে সবার থেকে, যারা ধরো ওয়াল পেন্টিং করে, যারা মেকআপ আর্টিস্ট, যারা অ্যাক্টিং করে, তারা কিন্তু মোস্টলি শুক্র তাদের কিন্তু খুব স্ট্রং হয়। আচ্ছা। এবারে যারা ধরো এই যে বললাম তুলা বা বৃষ, তাহলে সবারই কি শুক্র লাক্সারি দেবে না? ডিপেন্ড করছে তোমার হরোস্কোপে, তোমার লগ্ন চার্টে শুক্র কোন ভাবে বসে আছে, কার সাথে বসে আছে, কত ডিগ্রিতে বসে আছে। ধরো তোমার কর্মভাবে শুক্র বসে আছে উচ্চস্থ অবস্থায় এবং নিজের ঘরে, তার মানে তুমি দেখো একটা জিনিস যে আমরা যদি নিজের ঘরে থাকি সব থেকে বেশি কমফোর্টেবল থাকি, একদম। আমরা যেমন খুশিভাবে থাকতে পারি, এখানে কিন্তু প্ল্যানেটও তাই। যদি শুক্র নিজের ঘরে থাকে তাহলে সব থেকে বেশি কমফোর্টেবল থাকে, উচ্চস্থ মানে প্রয়োজনের থেকেও বেশি ভালো ফল দেয়। এবং ডিগ্রিগতভাবে, এবার এই ডিগ্রিটা আমি প্রত্যেকবার বলছি, ডিগ্রিটাও একটু ক্ল্যারিফাই করে দিই। আমাদের এই হরোস্কোপে 12টা ঘরকে আমরা ক্যালকুলেট করি 360 ডিগ্রি হিসাবে, আর যেহেতু 12 হাউস বা দ্বাদশ ভাব, 360 ডিভাইডেড বাই 12, এক একটা হাউস হয় 30 ডিগ্রি করে। ঠিক যে কারণে আমি প্রথমেই বলেছিলাম জ্যোতিষশাস্ত্রের সাথে জ্যোতির্বিজ্ঞান কিন্তু জড়িত। তোমাদের এবার আরেকটু বুঝিয়ে দিই কীভাবে বিজ্ঞান জড়িত। তার কথা হচ্ছে, ঠিক যে কারণে পৃথিবীতে প্রাণের অস্তিত্ব আছে, কারণ পৃথিবীতে তাপ এবং ঠান্ডা দুটোই ইকুয়ালি যায় সূর্যের একদম ঠিকঠাক ডিস্টেন্সে বসে থাকার জন্য। অন্য গ্রহে নেই, কারণ কোনো কোনো প্ল্যানেট সূর্য থেকে অনেক দূরে, তাই অতিরিক্ত ঠান্ডা, কোনো কোনো প্ল্যানেট সূর্যের অন্য কাছে, সেই জন্য অতিরিক্ত গরম। ঠিক এইরকমভাবে এই যে ডিগ্রিটা বললাম, যে প্ল্যানেটগুলো কিন্তু সূর্যের কাছে বসে আছে, সূর্যের তাপে জ্বলে গেছে, তারা আমাদের জীবনে এফেক্ট দিতে পারে না। আর যারা সূর্য থেকে দূরে রয়েছে তারা কিন্তু সঠিকভাবে বসে আছে বা অতিরিক্ত ঠান্ডা হয়ে যাওয়ার জন্য এফেক্ট দিতে পারছে না। তার মানে বিজ্ঞান এবং জ্যোতিষশাস্ত্র এরা কিন্তু কখনোই আলাদা নয়, এরা একে অন্যের পরিপূরক। অর্থাৎ শুক্র যদি আমাদের স্ট্রং থাকে, অবস্থানগতভাবে সঠিক হয়, ডিগ্রিগতভাবে, ভাবগতভাবে, তাহলে কিন্তু আমাদের জীবনের লাক্সারি, ক্রিয়েটিভিটি এবং তার সাথে আমাদের যা ভোগ ক্ষমতা, অর্থাৎ ভোগ ক্ষমতা মানে কি? ভোগ ক্ষমতা মানে আমি এক জীবনে যা আর্ন করছি সেটা আমি এক জীবনে ভোগ করে যেতে পারলাম। অনেকেই আছে দেখবি প্রচুর আর্ন করেছে, কিন্তু সে ভোগ করার আগেই কিন্তু মারা গেল, তার অর্থ ভোগ করছে তার সন্তান। সে পরিশ্রম করেছে যে যাতে সে ভবিষ্যতে ভোগ করতে পারে, কিন্তু সেটা করতে পারলো না, অর্থাৎ তার শুক্র খুব ডাউন। সুতরাং এই সব কিছুই কিন্তু ডিপেন্ড করে তোমার হরোস্কোপে সেই পার্টিকুলার গ্রহের অবস্থান কোথায়, কত ডিগ্রিতে এবং কোন ভাবে বসে রয়েছে। আমার সেকেন্ড লাস্ট কোয়েশ্চেন, দ্যাট ইজ 9th কোয়েশ্চেন, জেমস্টোনস বা রুদ্রাক্ষে আমাদের লাইফের ওপর কী কী প্রভাব পড়ে? খুব ভালো একটা প্রশ্ন করেছো, কারণ বহু মানুষের মনে এই প্রশ্নটা রয়েছে যে আমি তো জেমস্টোন পড়েছি, কই আমার তো ভালো কিছু হয় না। আবার অনেকে বলে যে না, এটা পড়ার পর আমার প্রচুর ভালো হয়েছে, চাকরি হয়েছে, বা আমার বিয়ে আটকে ছিল সেটা হয়েছে। দেখো, প্রথম কথা হচ্ছে, একটা কথা আমি সবসময় বলি যে জেমস্টোন আমরা কখন পড়ছি, কোন টাইমে পড়ছি, কার দশায়
পড়ছি, যদি কোনো পজিটিভ প্ল্যানেটের দশা থাকে এবং সেই গ্রহকে যদি আমরা পাওয়ার দিয়ে থাকি, তাহলে সে আমাদের রেজাল্ট দিতে বাধ্য, এবং তার উপরে ডিপেন্ড করে আমাদের নেওয়ার ক্ষমতা, মানে আমাদের বডি কতটা নিতে পারছে। তোমার বডি যতটা নিতে পারবে, তোমার বডির ইমিউনিটি পাওয়ার যতটা, আমার কিন্তু ততটা নয়। তাই সবসময় এটা ভাববেন না যে ও করেছে ওর ভালো হয়েছে, আমার কেন হচ্ছে না। আপনারও হবে, হতে পারে ওর 3 মাসে হয়েছে, আপনার 6 মাসে হবে বা 1 বছরে হবে, বা এটাও হতে পারে যে আপনার ক্ষেত্রে সেটা হলোই না, কারণ হয়তো আপনার বডি সেই জেমস্টোনের যে পজিটিভ এনার্জি সেটা নিতে পারেনি। হতে পারে আপনার কোথাও কোনো দুর্বলতা রয়েছে, কোনো নেগেটিভ প্ল্যানেটের ওই যে রাহু কেতুর মতো শ্যাডো রয়েছে, যার জন্য সেটা এফেক্ট করলো না। কিন্তু তার মানেই এটা নয় যে সেই গ্রহের জেমস্টোন ভুল বা জেমস্টোনই কাজ করে না, ডিপেন্ড করছে আপনার বডি নিতে পারলো না। এবার জেমস্টোনের বদলে রুদ্রাক্ষ, যারা জেমস্টোন পড়তে পারেন না বা ছোট বাচ্চাদের ক্ষেত্রে আমি রুদ্রাক্ষ দিয়ে থাকি। রুদ্রাক্ষ মানে রুদ্র অক্ষ, মহাদেবের চোখের জল থেকে তৈরি এই রুদ্রাক্ষ। তবে রুদ্রাক্ষের ক্ষেত্রে বহু রুলস অ্যান্ড রেগুলেশনস রয়েছে। রুদ্রাক্ষ পড়তে গেলে অনেক জিনিস বর্জন করতে হয়, অনেক নিয়ম মানতে হয়। রুদ্রাক্ষ কিন্তু হেলথের জন্য খুব ভালো, স্পেশালি মহামৃত্যুঞ্জয় রুদ্রাক্ষ। তাই এইগুলো যদি আপনারা করেন, আশা করছি অনেকটাই ভালো ফল পাবেন, কিন্তু সবটাই সঠিক সময় করতে হবে এবং সঠিক গ্রহের ট্রানজিটে। সৌমি, তোমার কাছে আজকে আমার লাস্ট অ্যান্ড 10th কোয়েশ্চেন, জন্মছকে শুভ আর অশুভ যোগ এটা আমাদের লাইফে কতটা কিভাবে এফেক্ট দেয়? একদম, এটা কিন্তু খুব ভালো প্রশ্ন, এবং সবার জীবনেই এটা প্রায় কম বেশি ঘটে থাকে, এবং সবার মনের মধ্যেই একটা প্রশ্ন থাকে। তো আমার কাছে এরকম কিছু ক্লায়েন্ট আসে যাদের ধরো ফাইন্যান্সিয়ালি কোনো সমস্যা নেই, খুব ভালো জব প্রোফাইল, ওয়েল সেটেলড, এবং আমাকে এসে বলেও যে আমি এনাফ আর্ন করি, মানে আমার এবং আমার হাজব্যান্ডের মধ্যে যা আমরা ইনকাম করি ভীষণ ভালো চলে, কিন্তু তারপরেও তাদের জীবনে কোথাও গিয়ে মেন্টাল পিসটা নেই। সেটা কেন? সবই তো আছে, অনেক মানুষ ভাবে যে টাকা থাকলেই বোধহয় সব কিছু হয়, কিন্তু সেটা নেই কেন? তার কারণ হচ্ছে তার ফাইন্যান্সিয়াল কন্ডিশনটা যে ভালো হয়েছে সেটা কিন্তু শুভ যোগের প্রভাবে। হতে পারে তার হরোস্কোপে বৃহস্পতি উচ্চস্থ, বৃহস্পতি রবির সাথে বসে রয়েছে, বা শুক্র উচ্চস্থ, বিভিন্ন কারণে হতে পারে। এবং তার এই যে মেন্টাল পিস বা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটা ইনভিজিবল দূরত্ব, যেটা কিন্তু চোখে দেখা যায় না, সমাজের কাছে তারা হয়তো খুব ভালো কাপল, কিন্তু দুজনের মধ্যে কিন্তু কোনো আন্ডারস্ট্যান্ডিং বা কোনো মেন্টাল পিস নেই, এবং বহু বছর বিবাহিত জীবনে থাকার পরেও তারা একে অন্যকে কিন্তু এখনো পর্যন্ত জেনে উঠতে পারেনি। অর্থাৎ এটা কিন্তু নেগেটিভ এনার্জির প্রভাবে। এবার আসি ছোট্ট দুটো এক্সাম্পলে। আমরা সচিন তেন্ডুলকারকে সবাই চিনি, ভীষণ বড় একজন ক্রিকেটার, ক্রিকেট প্লেয়ার। ওনার কিন্তু ক্রিকেট জীবন খুব ভালো, উনি দুর্দান্ত ক্রিকেট খেলেছেন, ভীষণ উঁচু জায়গায় গেছেন, এবং ভীষণ স্বনামধন্য এবং আমাদের খুব শ্রদ্ধার একজন মানুষ। কিন্তু আমরা হয়তো অনেকেই জানি যে ওনার একাডেমিকটা একদমই ভালো ছিল না, পড়াশোনায় কিন্তু উনি একেবারেই ভালো ছিলেন না। অর্থাৎ একাডেমিকে কিন্তু ওনার অশুভ যোগ ছিল, যেটা উনি ভোগ করেছেন। হতে পারে বুধ কোনোভাবে ওনার নেগেটিভ ছিল, হতে পারে বুধের এফেক্ট ওনার জীবনে নেগেটিভ ছিল। ঠিক কেরিয়ারের জায়গায় কিন্তু ওনার দেখো ভীষণ ভালো রেজাল্ট পেয়েছেন। অর্থাৎ ওনার এক জীবনে ওনার জন্মছকে শুভ যোগ এবং অশুভ যোগ উনি ভোগ করেছেন। আবার আরেকজনের কথা আসি, লতা মঙ্গেশকর, আমরা ওনাকে সবাই চিনি, ভীষণ বড় মিউজিশিয়ান, সিঙ্গার। ওনার দেখো উনি কিন্তু মিউজিক জীবনে প্রচুর উন্নতির জায়গায়, উন্নতির শিখরে গেছেন, এবং আমরা হয়তো মানে সারা জীবন জেনারেশনের পর জেনারেশন ওনার গান শুনতে থাকবো, কিন্তু ওনার বিবাহিত জীবনে, ওনার দাম্পত্য জীবনে কিন্তু সমস্যা ছিল। অর্থাৎ ওনাকেও শুভযোগ এবং অশুভযোগ ভোগ করতে হয়েছে। অর্থাৎ এটা মনে রাখবেন, আপনার জীবনে কোনো একটা জায়গায় সমস্যা হচ্ছে মানে বুঝতে হবে সেটা আপনার জন্মছকে অশুভ যোগের প্রভাব। যেরকম শুক্র রবি একত্রে বসে থাকলে দারিদ্র যোগ তৈরি হবে, ফাইন্যান্সিয়াল ডাউনফল আসবে আপনার জীবনে। আবার বৃহস্পতি রবি একসাথে থাকলে ইচ্ছাপূর্তি যোগ তৈরি হয়, অর্থাৎ আপনার জীবনে সাকসেস চরমে নিয়ে যায়। দেখুন রবি কিন্তু রয়েছে, শুধু শুক্রের জায়গায় বৃহস্পতি বদলে গেল, অশুভ যোগ তৈরি হয়ে গেল বা শুভ যোগ তৈরি হয়ে গেল। তাই এইগুলো সবটাই কিন্তু গ্রহদের জন্য হয়। আর ঠিক এই কারণেই আমি সবসময় বলি যে গ্রহদের পজিটিভ রাখার চেষ্টা করবেন, নিজের চারপাশটা সবসময় সবুজ গ্রিন, এবং তার সাথে পশু পাখিদেরকে খাওয়াবেন, যতটা পারবেন নিরী মানুষজনদেরকে উপকার করবেন, কারণ মূর্তি পুজোর থেকেও মানব পূজা অনেক বড় জিনিস। তাই মানুষের মধ্যেই ভগবান থাকে, এটা আমরা ছোট থেকে শুনে আসছি, সেটাই করার চেষ্টা করবেন, এবং তার সাথে নিজে পজিটিভ থাকার জন্য বজরংবলির জন্য হনুমান চালিসা অবশ্যই পাঠ করবেন। তাহলে আজকে আমরা জেনে নিলাম জ্যোতিষশাস্ত্রের ব্যাপারে অনেক নতুন তথ্য সৌমির থেকে। আর সৌমির নাম্বার, সৌমিকে কী করে যোগাযোগ করবেন সেগুলো তো সব দিয়েই দেবো ইনফরমেশন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সৌমিকে ডেফিনেটলি ফলো করবেন। থ্যাংক ইউ।